আরো 10 দিন পর টুইন ইঞ্জিন 8 সিটার একটা বিমানে করে উড়ে চলেছে ওমর আর কিশোর। বার্নার যে পথে গেছে সেই পথে এসেছে ওরা। সে যেখানে যেখানে নেমেছে ওরাও সেখানে নেমে খোঁজ খবর নিয়েছে। এগোচ্ছে সঠিক পথেই। সামনের মরু অঞ্চল দেখিয়ে ওমর বলল, ওই যে জায়গাটার চেহারা দেখো। দক্ষিণ পশ্চিম আফ্রিকার এই অঞ্চলটার ভারী বদনাম। কত লোক যে এখানে এসে পানির অভাবে মরেছে। কলাহারি, বিড়বিড় করল কিশোর। না, এখনো আসেনি ওখানে। ওটা আরো পূবে। আর ঘন্টাখানেকের মধ্যেই উইন্ডওয়াকে পৌঁছবো। ওখানে বার্নারকে পাবেন আশা করছেন? আল্লাহই জানে কোথায় পাবো। যা বিশাল অঞ্চল, লুকিয়ে থাকলে খুঁজে বের করা মুশকিল। ভরসা একটাই, প্লেন নিয়ে এসেছে সে। আর প্লেন চালু রাখার জন্য তেল দরকার। তেলের জন্য এয়ারপোর্টে নামতেই হবে তাকে। উইন্ডওয়াক এয়ারপোর্টের ওপরে 20 মিনিট চক্কর দিতে হলো ওদের। তারপর পেল নামার অনুমতি। ল্যান্ড করলো ওমর। মোট 4টে বিমান দেখা গেল। একটা বড় দক্ষিণ আফ্রিকান এয়ারওয়েজের বোয়িং বিমান, অন্য 3টে ছোট, তবে ওগুলোর মাঝে একটাও মার্টিন নয়। এয়ারপোর্ট ম্যানেজারের সঙ্গে দেখা করলো ওমর। ওখানে আরো একজনকে বসে থাকতে দেখলো, উইন্ডওয়াকের ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট। নিজের আর কিশোরের পরিচয় দিল ওমর। আইডেন্টিটি কার্ড বের করে দেখালো। লন্ডন থেকে এত দূরে ওরা কেন এসেছে জানতে চাইলেন সুপারিনটেন্ডেন্ট। ওমর বলল, একটা লোকের খোঁজ করছি। সে মার্টিন প্লেন নিয়ে এসেছে, একা। ওরকম কোনো প্লেন কিছুদিনের মধ্যে ল্যান্ড করেছিল এখানে? এসেছিল, ম্যানেজার বলল। খুব সুন্দর একটা প্লেন, নতুন, টুইন ইঞ্জিন। এসেছিল? তার মানে এখন নেই? না, জবাব দিলেন সুপারিনটেন্ডেন্ট। 2 দিন ছিল এখানে, তারপর চলে গেছে। কোথায় বলতে পারবেন? না, তবে মনে হয় কেপ টাউনে। জানার কোনো উপায় আছে? আমি খোঁজ নিয়ে দেখতে পারি। দেখেন না একটু, তাহলে বড় উপকার হয়। অনেক সময় আর ঝামেলা বাঁচবে আমার। বেশ। উঠে বেরিয়ে গেলেন সুপারিনটেন্ডেন্ট। ম্যানেজারের সঙ্গে আলোচনা চালিয়ে গেল ওমর। পাইলটের নামটা বলতে পারবেন? পারবো, জন বার্নার। ওকে চেনেন? মানে আগে থেকেই চিনতেন? ঠিক চিনি বলতে পারবো না, তবে এ শহরে ওকে 2-1বার দেখেছি। সেটা অনেক দিন আগে, প্রায় বছরখানেক। ইংল্যান্ডে কিভাবে যাওয়া যায় সে কথা জানতে এসেছিল আমার কাছে। তা ব্যাপারটা কি? কোনো শয়তানি করে এসেছে? সেটাই জানার চেষ্টা করছি। ধরতে পারলে ওকে জিজ্ঞেস করে জেনে নেব। সুপারিনটেন্ডেন্ট ফিরে এলেন। কেপ টাউনের ওরা তো কিছু বলতে পারলো না। তার মানে কি যায়নি ওখানে? ভুরু কোচকাল ওমর। তাই তো মনে হচ্ছে। নাম কি লোকটা? জন বার্নার। জন বা তুড়ি বাজালেন সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, ড্রেক ডোভারের সঙ্গীটা নয় তো? ড্রেক ডোভার? এখানকার লোকে ওকে ক্যাটম্যান বলে চেনে। ক্যাটম্যান মানে বিড়াল মানব? আনমনে বিড়বিড় করলো ওমর। বার্নারের ছবিটা বের করে ঠেলে দিল। দেখুন তো এই লোক কিনা। ভালো করে ছবিটা দেখলেন সুপারিনটেন্ডেন্ট। না, এ তো আপনার জন বার্নার। ডোভার অন্য লোক। ওমরের জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে মৃদু হাসলেন সুপারিনটেন্ডেন্ট। ড্রেক ডোভার বহুদিন আগে এদেশে এসেছে। কালাহারিতে যখন হীরা খোঁজার ধুম পড়ে গিয়েছিল, আরো অনেকের সঙ্গে সেও খুঁজেছে, পায়নি। তার সঙ্গীরা কেউ কেউ মারা গেছে, কেউ চলে গেছে, কিন্তু সে রয়ে গেছে। বেছে নিয়েছে সে অন্য পেশা। জানোয়ার মেরে তার চামড়া বিক্রি করে, বিশেষ করে চিতাবাঘ। কাজটা এখন বেআইনি, কিন্তু ওকে বমাল কখনো ধরা যায়নি। ভীষণ চালাক, আর শরীরও একখানা, ঝাড়া 6.5 ফুট, গালে একটা কাটা দাগ। চিতাবাঘে আছড়ে দিয়েছিল। বয়স 70-এর কাছাকাছি, কিন্তু দেখলে তা মনে হয় না। ওর সাথে আপনার এই বার্নারের পরিচয় আছে। উইন্ডওয়াকে একসঙ্গে দেখা গেছে দুজনকে। মাঝে মাঝে আসতো,
কেনাকাটা করত, তারপর আবার গায়েব হয়ে যেত। কালাহারিতে? আমার তাই মনে হয়। তাহলে মরুভূমিতে নিশ্চয়ই কোনো ঘাঁটি আছে ডোবারের। থাকতে পারে। কোথায় অনুমান করতে পারেন? এত বড় এলাকা, কোন জায়গার কথা বলি বলুন? ইটোসা প্যানের কাছাকাছি হতে পারে, কারণ ওটা একটা গেম রিজার্ভ, জন্তু জানোয়ারের ভিড় বেশি। তবে ডোভারের কথা কিছুই বলা যায় না, আরো অনেক দূরেও থাকতে পারে সে, এমন কোনো জায়গায় যেখানে চিতাবাঘের ছড়াছড়ি। আমরা জানি না, হয়তো ও জানে। এখনো হীরা খোঁজে কিনা তাই বা কে বলতে পারে। বার্নার তার সঙ্গে কাজ করে? করে বলিনি, আমি বলেছি উইন্ডওয়াকে একত্রে দেখা গেছে দুজনকে। এটা অবশ্য বার্নার ইংল্যান্ডে যাওয়ার আগের কথা। ইংল্যান্ড থেকে নতুন বিমান নিয়ে আসতে দেখে অবাক হননি? মিথ্যে বলবো না, হ্যাঁ অবাক হয়েছি। এটাও ভেবেছি হয়তো সত্যি সত্যি হীরার খনি খুঁজে পেয়েছে ডোভার। ওই পাথরই নিয়ে গিয়ে ইংল্যান্ডে বিক্রি করে প্লেন কিনে এনেছে বার্নার। তাহলে তাকে ধরলেন না কেন? কাগজপত্র চেক করেছি, সব একেবারে পরিষ্কার। ওকে আটক করবো কোন দোষে? হুম, আচ্ছা, তার অতীত সম্পর্কে কিছু জানেন? যা যা জানি আমি সব বলেছি। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। দীর্ঘ এক মুহূর্ত নীরবতা। হঠাৎ জিজ্ঞেস করলেন সুপারিনটেন্ডেন্ট, কালাহারিতে খুঁজতে যাবেন নাকি ওকে? এত দূর যখন এসেছি, একবার অন্তত না দেখে ফিরে যাই কি করে বলুন? হ্যাঁ দেখব, বার্নারকে খুঁজে বের করার চেষ্টা করবই। খুব কঠিন কাজ কিন্তু, এত বড় মরুভূমি। তবু চেষ্টা করব। ডোভারের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। মানুষ খুন করে বসলেও অবাক হব না। ওই আইরিশ গুলোকে কোনো ব্যাপারেই বিশ্বাস নেই। হ্যাঁ, সাবধানেই থাকবো। অনেক পথ পেরিয়ে এসেছে। বিমানটাকে পুরো ওভারহলিং এর জন্য এয়ারপোর্টে রেখে একটা হোটেলে এসে উঠল ওমর আর কিশোর। পরদিন সকালে হোটেল থেকে বেরোনোর মুখে দেখা হয়ে গেল একটা লোকের সঙ্গে। রোদে পড়া চামড়া, গায়ে গাঢ় নীল জ্যাকেট, পরনে হালকা নীল প্যান্ট, দক্ষিণ আফ্রিকার পুলিশের পোশাক। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি নিশ্চয়ই মিস্টার ওমর? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। বলুন। এখানে? চলুন ভিতরে গিয়ে বসি। আচ্ছা, আসুন। আপনার কথা শুনলাম কাল। চেয়ারে হেলান দিয়ে বসলো পুলিশ অফিসার। অপরিচিত কেউ এলেই তার সম্পর্কে খোঁজ খবর করি আমরা, চোখ রাখি। বুঝতেই পারছেন, দুনিয়ার সব জায়গা থেকেই লোক আসে এখানে। সবাই কোনো না কোনো কারণ দেখায়। না না, আপনাকে আবার ক্রিমিনাল ভাবছি না আমি। আমরা এসেছি কি করে জানলেন? মিস্টার ক্রেগের কাছে। কে? এয়ারপোর্ট ম্যানেজার। নতুন কেউ এলেই থানায় লিস্ট পাঠায়, এটা তার দায়িত্ব। শুনলাম লন্ডন থেকে এসেছেন আপনারা, ডিটেকটিভ। জেক ডোভারের ব্যাপারে ইন্টারেস্টেড। চালাক লোক, বুঝতে পারলো ওমর। সরাসরি না চেয়ে ঘুরিয়ে বলছে কাগজপত্র দেখানোর কথা। বের করে দেখালো ওমর আর কিশোর। আসলে কার্ড আর কাগজ ফেরত দিতে দিতে বলল ওমর, ডোভারের কথা এখানে এসে শুনলাম। আমরা এসেছি জন বার্নার নামে একটা লোকের খোঁজে। আপনাদের ট্রাফিক সুপারিনটেন্ডেন্টের মুখে শুনলাম ডোভারের কথা। বার্নারকে কেন খুঁজছেন আপনারা, জানতে পারি? ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সরি, সেটা বলা যাবে না। গোপন সূত্রে আমরা জেনেছি একটা মার্টিন প্লেন নিয়ে সে কালাহারিতে এসেছে। তাকে খুঁজে বের করে জিজ্ঞেস করব সে কি করেছে। তাকে কোথায় পাওয়া যাবে? তা জানলে তো এতক্ষণে ধরেই ফেলতাম। আপনার কি মনে হয় বেআইনি কিছু করছে? ডোভারের সঙ্গে যখন করছে তো কিছু নিশ্চয়ই। আবার নতুন প্লেন কিনে এনেছে। প্লেন থেকে উট পাখি শিকার করা খুব সহজ। বিস্ময় চাপতে পারলো না ওমর। মানে উট পাখি শিকারের জন্য এত সব করতে যাবে কেন? হীরার জন্যে। হীরা? বুঝলাম না। বছর কয়েক আগে একজন শিকারী কালাহারিতে একটা উট পাখি গুলি করে মেরেছিল। সে শুনেছে খাবার হজম করার জন্য খাবারের সঙ্গে ছোট ছোট পাথরও গিলে ফেলে উট পাখি। সত্যি কিনা জানার জন্য পাখিটার পেট কাটলো শিকারী। সাধারণ পাথর তো পেলই, সঙ্গে বেরোলো কিছু দামি পাথর।
অনেকগুলো হীরা। ছড়িয়ে পড়লো এই খবর। দলে দলে ছুটে এলো শিকারীরা। পাইকারি হারে উট পাখি মারতে শুরু করলো। অনেক কষ্টে তাদের ছেঁকানো হলো। তবে কিছু শিকারী সরে গেল কালাহারির ভেতরে, দূরে। তাদের বিশ্বাস একমাত্র কালাহারির উট পাখির পেটেই হীরা মিলবে। মার খেয়ে খেয়ে পাখিগুলোও গেল জ্বালা হয়ে। শিকারী দেখলেই ভাগে। পায়ে হেঁটে গিয়ে এখন ওদের গুলি করা প্রায় অসম্ভব। সেজন্যই বলছিলাম প্লেন থেকে খুব সহজ। বুঝলাম। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালো ওমর। সাথে বন্দুক এনেছেন? আচমকা প্রশ্ন যেন ছুড়ে দিল অফিসার। শুধু পিস্তল, আত্মরক্ষার খাতিরে। লাইসেন্স আছে? আছে, দেখবেন। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে ওমরের চোখের দিকে তাকিয়ে রইল ধরিবাজ অফিসার। তারপর হাসলো, মাথা নাড়লো। না, তার দরকার নেই। আচ্ছা, বার্নার কিভাবে খুঁজে বের করবেন ঠিক করেছেন? ওর প্লেন। খোলা মরুভূমিতে ওটা লুকাতে পারবে না, আকাশ থেকে চোখে পড়বেই। খড়ের গাদায় সুচ খোঁজার চেয়েও কঠিন। যাকে, সেটা আপনাদের ব্যাপার। আর এক কাজ করলেও তো পারেন আপনারা। ডোভারের জিপ আছে। জিনিসপত্র কিনতে শহরে সে মাঝে মাঝেই আসে। ও এলে ওর উপর চোখ রাখুন। কবে আসবে ও তার কোনো ঠিক আছে? কতদিন বসে থাকবো? ওর জিপ থাকায় বরং আরেকটা সুবিধা হলো, আকাশ থেকে জিপটাও চোখে পড়বে। বলছি আপনাদের ভালোর জন্যেই। ডোভার ডেঞ্জারাস লোক, তবে তার চেয়ে ডেঞ্জারাস হচ্ছে ওর বুশম্যান বন্ধুরা। বন্দুকের গুলি খেয়েও বাঁচার আশা থাকে, কিন্তু বুশম্যানের তীর খেলে নিশ্চিত মৃত্যু। মারাত্মক বিষ মাখানো থাকে, ওই বিষের কোনো প্রতিষেধক নেই। তাই নাকি? হ্যাঁ। থ্যাংক ইউ অফিসার, হুঁশিয়ার থাকবো আমরা। ডোভার কিংবা বার্নারকে ধরতে পারলে সোজা ধরে নিয়ে আসবেন থানায়। তারপর আপনাদের যত রকম সাহায্য লাগে সব আমরা করব। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, এখানে কি পুলিশের প্লেন নেই? দরকার পড়ে না। সড়ক, রেল আর বিমান যোগাযোগ রয়েছে প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে। ইচ্ছে করলেই চলে যাওয়া যায়। আর মরুভূমিতে গেলে সাধারণত জিপ ব্যবহার করি আমরা। অনেক তথ্য জানা গেল আপনার কাছে। তা পুলিশ হেডকোয়ার্টারে আপনাকে ফোন করতে হলে কি নাম বলবো? জোন্স, টিলার জোন্স। বিদায় নিয়ে উঠে চলে গেল পুলিশ অফিসার। বিমানবন্দরে যাওয়ার পথে কিশোর বলল, বেটা ভালো ভালো কথা বলে গেল বটে, কিন্তু আমাদের উপর থেকে সন্দেহ যায়নি ওর। না যাক, হাজারো ও পুলিশ, কারো উপর থেকে আমাদের সন্দেহ কি সহজে যায়? আরো আধ ঘন্টা পর প্লেন নিয়ে আকাশে উড়ল ওরা। রওনা হলো পূব দিকে। শুরুতে কিছু ফসলের ক্ষেত, তারপর থেকে শুরু হয়েছে খোলা প্রান্তর। ধীরে ধীরে পেছনে পড়তে লাগলো রাস্তা, রেল লাইন, বাড়িঘর। মুছে গেল বসতির চিহ্ন। মাঠে এখন আর ঘাসও নেই, শুধু রুক্ষ ঊষর মাটি, তারই মাঝে কদাচিৎ কিছু কাটা ঝোপ। এই তাহলে মরুভূমি, বলল কিশোর। আসল মরুভূমি নয়, সেমি ডেজার্ট বলা যায় এটাকে। এখানেই এই অবস্থা, সামনে আরো কি আছে বোঝো? ওখানে গিয়ে যদি হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়, অবস্থাটা কি দাঁড়াবে বুঝতে পারছো? 5000 ফুট উপর দিয়ে উঠছে প্লেন। এই উচ্চতা থেকে চারপাশ অনেক দূর দেখা যায়। আবার এত বেশি উপরেও নয় যে এখান থেকে মাটিতে থাকা প্লেন কিংবা জিপ চেনা যাবে না। মাঝে মাঝে ম্যাপের দিকে তাকাচ্ছে ওমর। ইংল্যান্ড থেকে আসার সময় এটা নিয়ে এসেছে। ম্যাপ যেমন শূন্য, সামনে আর আশেপাশের জমিও তেমনই শূন্য, কোথাও কিছু নেই। অনেকক্ষণ পর্যন্ত জীবনের কোনো চিহ্ন চোখে পড়ল না। কোথাও কোনো নড়াচড়া নেই, শুধু খা খা করছে যেন বিষণ্ণ শূন্যতা। মানুষ তো দূরের কথা, অন্য কোনো জানোয়ারও নেই। পুরো অঞ্চলটাই মৃত। কিশোরের মতে কেকের চ্যাপটা পেটের মতোই খালি। প্রথম উট পাখিটাকে দেখে যেন চমকে উঠল ওরা। তারপর আর একটা দুটো নয়, ঝাঁকে ঝাঁকে। বিমানটার দিকে কোনো নজর দিল না পাখিগুলো। আরো কিছু দূর এগিয়ে অন্য জানোয়ার দেখা গেল। রোদে পোড়া কিছু কিছু ঘাস আছে এখানে, আর আছে এক ধরনের কাটা গাছ, জেব্রা আর ওয়াইল্ড বিস্টের খাদ্য।
ওই দুই জাতের প্রাণী আছেও এখানে প্রচুর, গরুর পালের মতো চড়ছে। ওগুলোর মাঝে রয়েছে অ্যান্টিলোপ আর জেমস শাবক হরিণ। বাঘ সিংহ চোখে পড়লো না। দূরে একবার এক জানোয়ারকে দেখে ওমর মনে করলো বুঝি সিংহ, কিন্তু কাছে গিয়ে দেখা গেল ওটা হায়না। ওটার কিছু দূরে শুকনো কতগুলো হাড় চাটছে একটা শেয়াল। ওই এলাকায় অনেকক্ষণ ঘোরাফেরা করে অবশেষে হতাশ ভঙ্গিতে মাথা নাড়লো ওমর। না, একে চিতাবাঘও দেখলাম না। চিতার চামড়ার ব্যবসা করে, তার মানে এখানে জোবারের থাকার কথা নয়। আমার মাথায় ঢুকছে না, এতগুলো দামি গহনা চুরি করে এই মরুভূমিতে মরতে কেন এসেছে এবার না? জবাব দিতে পারলো না কিশোর। আজকে যা দেখলাম, ওমর বলল, তার চেয়েও খারাপ জায়গা আছে, ভালো জায়গাও আছে, সব মিলিয়ে প্রায় 25,000 বর্গ মাইল। এত বড় এলাকায় এভাবে খুঁজে লাভ হবে না, কিশোর বলল। তাই তো মনে হচ্ছে। জন্তু জানোয়ারেরা থাকে পানির কাছাকাছি, পানি ছাড়া বাঁচতে পারে না কেউ। বুশম্যানদের দরকার জানোয়ারের মাংস, ওরা থাকবে জানোয়ারের কাছাকাছি, আর ভিন্ন কারণে ডোভারও থাকবে ওদের কাছাকাছি। তাছাড়া যা দেখলাম, এসব এলাকায় প্লেন কিংবা জিপ লুকোনোর কোনো জায়গা নেই। জিপের চাকার দাগও দেখলাম না। না, এদিকে নেই ওরা। ধীরে ধীরে প্লেনের নাক উত্তরে ঘোরালো ওমর। শহরে ফিরে যাবে। প্রায় 200 মাইল দেখলাম, আজকের জন্য যথেষ্ট। উপরে খোলা আকাশের দিকে তাকানো যায় না, চোখ ধাঁধিয়ে দেয়। বাতাস এত গরম, সাংঘাতিক হালকা হয়ে গেছে, ফলে বাষ্প করছে প্লেন। গোঙাতে গোঙাতে চলেছে আহত জানোয়ারের মতো। এয়ারপোর্টে ফিরে এলো ওরা। এখানে ওদের জন্য একটা খবর রয়েছে গিলার জোনসের কাছ থেকে। আশেপাশে যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলোতে খোঁজ নিয়েছে সে। উইন্ডওয়াক, কিটম্যান শপ, ইউপিংটেন, ম্যাফেকিং, মালালাপাই, জোহান্সবার্গ, সব জায়গায় কোনোটাতেই বার্নারে ল্যান্ড করার কোনো রেকর্ড নেই। আরো শিওর হলাম। মেসেজটা পড়ে বিড়বিড় করলো ওমর। কালাহারিতেই কোথাও রয়েছে বার্নার, মরুভূমির মাঝে। পরের 3টে দিন প্রায় এক নাগাড়ে খুঁজলো ওরা। সকালে উঠে বেরোই, তেল ফুরালে ফেরে। দিনের আলো থাকলে তেল নিয়ে আবার বেরোই, কিন্তু বার্নারের প্লেন কিংবা ডোভারের জিপের কোনো চিহ্নই দেখতে পেল না। 4 দিনের দিন সকালে বেরোনোর আগে ওমর বলল, বোধহয় পঞ্চশ্রম করছি আমরা। আমারও তাই মনে হচ্ছে, জবাব দিল কিশোর। এই অঞ্চলে নেই ওরা। তাহলে গেল কোথায়? এক কাজ করি, চলো জোনসের সঙ্গে গিয়ে আলাপ করে দেখি নতুন কোনো তথ্য পেয়েছে কিনা। পুলিশ স্টেশনে চলে এলো ওরা। জোনসের ডিউটি আছে তখন, তাকে অফিসেই পাওয়া গেল। নিজেদের ব্যর্থতার কথা জানালো ওমর। ইটোসা প্যানে অনুসন্ধান চালিয়েছে কিনা জানতে চাইলো জোনস। ওমর জানালো ওদিকে যায়নি। ওরা মরুভূমির উত্তর প্রান্ত থেকে শুরু করে উত্তরাঞ্চল চষে বেরিয়েছে আগের দিন পর্যন্ত। আপনার কি মনে হয়? জিজ্ঞেস করলো ওমর। ডোভার ওদিকে আছে? ওর সম্পর্কে শিওর হয়ে কিছুই বলা যায় না, থাকতেও তো পারে। বললেন না সেদিন ওখানে জন্তু জানোয়ার বেশি। থাকলে ড্যাম হারবার্টের সঙ্গে দেখা হয়ে যেত, কড়া নজর রাখে জ্যাম। লোকটা কে? ও হলো ইটোসার গেম ওয়ার্ডেন, কমিশনারও। বিশেষ দরকার না হলে শহরে বড় একটা আসে না। মরু পাগল কিছু লোক আছে না, জ্যাম তাদের একজন। তাহলে গেল কোথায় বার্নার আর ডোভার? আমরা যখন ওদের খোঁজায় ব্যস্ত, এই সুযোগে কি পালিয়ে চলে গেল অন্যখানে? হয়তো এই শহরের ভেতর দিয়েই গেছে। অসম্ভব, আমরা কড়া নজর রাখছি। একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি মিস্টার জোন্স, চিঠি পোস্ট করার জন্য এখানে আসবেই বার্নার। ইংল্যান্ডে একটা মেয়ের কাছে পাঠায়, চিঠি পাঠিয়ে যোগাযোগ রাখার জন্য আবারও আসবে সে। নাক চুলকাল ওমর। একটা ব্যাপার ভারী অদ্ভুত লাগছে, এইভাবে খোলাখুলি প্লেন নিয়ে ঢুকলো কেন বার্নার? লুকোছাপার চেষ্টাও করলো না কেন? প্লেন চালানোর জন্য তেল দরকার, লুকাবে কিভাবে? ছদ্মনাম ব্যবহার করতে পারতো। কাগজপত্র জাল করা যায়, ভালো করে জানেন আপনি। পাসপোর্ট জাল করা যায়, তবে সেটা বড় বড় চোর ডাকাতদের কাজ।
বার্নারও কি তেমন কেউ? অসম্ভব কি? এক মুহূর্ত দ্বিধা করলো ওমর। তবে এ কথাটা কিন্তু তলিয়ে ভাবিনি। আমি ধরেই নিয়েছিলাম যে ও ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এসেছে। আসার আগে লন্ডন পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়ার কথা একবারও মনে হয়নি। অসুবিধা নেই, বসুন, আমি জেনে নিচ্ছি। ফোনের দিকে হাত বাড়ল জোন্স। এয়ারপোর্টে ফোন করলো সে। খানিকক্ষণ কথা বলে রিসিভার নামিয়ে তাকালো সে ওমরের দিকে। যা সন্দেহ করেছিলাম, ও ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসেনি, সাউথ আফ্রিকান পাসপোর্ট নিয়ে এসেছে। তার মানে দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব রয়েছে তার। চোখ বড় বড় হয়ে গেছে ওমরের, বিশ্বাস করতে পারছে না। মাথা নাড়ল অনিশ্চিত ভঙ্গিতে। আমি একটা গর্ধ, লন্ডনে খোঁজ নিলেই। ভুল আমরা সবাই করি মিস্টার ওমর, ধীরে ধীরে বলল জন। একটা কথা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন। ইচ্ছে করেই আশার চিহ্ন গোপন করেনি বার্নার। সে চেয়েছে তাকে অনুসরণ করা হোক। কিন্তু কেন? নিজেকে এই প্রশ্নটা করলো ওমর। সেটা আপনিই ভালো বুঝবেন। ও আপনাকে এখানে টেনে আনতে চেয়েছে, তার বেশি কিছু না। আপনি এসেছেন আর সেও বেমালুম গায়েব হয়ে গেছে। ঠিক বলেছেন আপনি মিস্টার জন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সাহায্য করেছেন। কঠোর হলো ওমরের চেহারা। তবে ও পালিয়ে বাঁচতে পারবে না, আমি তাকে খুঁজে বের করবই। উইশ ইউ গুড লাক। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো কিশোর আর ওমর। জোন্স আমাদেরকে গরু ভাবছে, বাইরে বেরিয়েই বলল কিশোর। গরুর মতো কাজ করেছি, আর কি ভাববে তা? শুরু থেকেই সন্দেহ হচ্ছিল আমার। সবকিছু বড় বেশি সহজভাবে করতে যাচ্ছে, গুরুত্ব দেয়নি। কিন্তু বার্নার সব কেন করছে? হয়তো কাউকে বাঁচানোর জন্যে। কাকে? নাম তো একটাই মনে আসছে, মিস নিনা কলিন্স। কেন? নিজের বাপের জিনিস, যা তার নিজের জিনিসও বটে, চুরি করে সে আরেকজনের হাতে তুলে দেবে? এই প্রশ্নের জবাব জানলে তো আরো অনেক কিছুই জেনে যেতে পারতাম। সেদিন অবস্থার পরিবর্তন হলো। ওরাটা শুরু হলো অন্য দিনের মতোই। উত্তরে এগোলো ওরা। অনেকখানি এগিয়ে বায়ে ঘুরে লম্বা চক্কর নিয়ে ফিরে আসতে লাগলো এয়ারপোর্টে। প্রথমে চোখে পড়লো কিশোরের। চেঁচিয়ে উঠল, আরে দেখুন দেখুন, ওটা কি? প্লেন ঘোরালো ওমর। দূর থেকে কিশোর যা দেখেছে সেটাকে আরো কাছে দেখতে লাগলো। একে ধ্বংসস্তূপ, বাড়িঘর ছিল ওখানে এক সময়। ম্যাপে তো কিছুই দেখছি না, ওমর বলল। বলতে বলতে আরো নিচে নামালো প্লেন। স্তূপটার 100 ফুট উপরে নিয়ে এলো। ধীর গতিতে চক্কর মারতে লাগলো জায়গাটার উপর। নেমে দেখবেন নাকি? এখান থেকেই তো দেখা যাচ্ছে, নেমে আর কি হবে? প্লেন, জিপ, কোনো কিছুর চিহ্নই নেই। ফিরে গিয়ে জনকে জিজ্ঞেস করতে হবে জায়গাটার কথা। আবার ওপরে উঠিয়ে আনলো প্লেন। মাটির কাছাকাছি গরম বেশি, অনেক বেশি বাম্প করছিল বিমান। 1000 ফুট উপরে উঠে শান্ত হলো অনেক, কমে গেল ঝাঁকুনি। আর উপরে উঠল না, নিচে নজর রেখে এগিয়ে চলল সোজাসুজি, ধ্বংসস্তূপ পেছনে ফেলে উইন্ডওয়াক এয়ারপোর্টের দিকে। যতদূর চোখ যায় জীবনের কোনো চিহ্নই নেই। মিনিট 15 পরে 50-60 মাইল পেরিয়ে এসে আবার চেঁচিয়ে উঠল কিশোর। হাত তুলে দেখালো। অনেকখানি জায়গা জুড়ে জন্মে রয়েছে ঝোপঝাড়, জীবজন্তু অনেক আছে। গত কয়েকদিনে একই জায়গায় এত জানোয়ার আর দেখেনি কোনোখানে। তার মানে কাছাকাছি কোথাও আছে পানির উৎস। ওটা কি? হাত তুলে দেখালো কিশোর। দুর্গ না মন্দির? কাছাকাছি প্লেন নিয়ে গেল ওমর। প্রায় 1 একর জায়গার উপর তৈরি হয়েছে ওই দালানটা। হু হু বাতাস আর বালির সাগরের মাঝে কেমন যেন নগ্ন, বিষণ্ণ আর নির্জন। এটাও তো নেই ম্যাপে, দাগ দিয়ে রাখো ওটা। কিন্তু এখানে এই বাড়ি কারা বানিয়েছিল এবং কেন? পুরনো কোনো দুর্গ টুর্গ হবে। বাবারে বাবা, কত বড়! কারা বানিয়েছিল? প্রাচীন মিশরীয়রা? মনে হয় না, মিশরীয়রা এদিকে এসেছে বলে শুনিনি। তাছাড়া বাড়িটা ততটা পুরনো লাগছে না। দেখছো না, সিমেন্ট আর কংক্রিটের তৈরি। আরো নিচে নেমে এসে বাড়িটার উপরে চক্কর দিতে লাগলো ওমর।
আর একটা ব্যাপার লক্ষ্য করেছো? জানোয়ারগুলো ওটার কাছে ঘেঁষছে না, ভয় পায় মনে হচ্ছে। নামবেন? আশেপাশের মাটি দেখলো ওমর। চেষ্টা করলে ল্যান্ড করানো যায়, কিন্তু দেখছি না তো কিছু। নেমে কি হবে? জোন্সকে জিজ্ঞেস করব, নিশ্চয়ই ওর জানা আছে। মিনিট পাঁচেক পর ঝোপঝাড়ের মাঝে এক জায়গায় জটলা বেঁধে রয়েছে চ্যাপ্টা মাথা কয়েকটা বড় বড় গাছ। তার উপর দিয়ে চলেছে বিমান। হঠাৎ তীক্ষ্ণ একটা শব্দ হলো, কি যেন আঘাত করলো বিমানের গায়ে। দ্রুত কন্ট্রোলে চোখ বুলিয়ে নিল ওমর। দুপাশে জানা দেখলো, না, যন্ত্রপাতিতে কোনো অসঙ্গতি নেই। জানাও ঠিক আছে, কোনো গোলমাল হয়েছে বলে মনে হয় না। তাহলে কি ব্যাপার? কিশোরও সতর্ক হয়ে উঠেছে। জবাব দিল না ওমর। আরেকবার চোখ বোলাচ্ছে কন্ট্রোল প্যানেলের ওপর। আওয়াজটা কিসের? আবার প্রশ্ন করল কিশোর। মনে হলো রাইফেল। বুলেট। আমাদেরকে সই করে গুলি করেছে? কোত্থেকে করেছে? কেন? তিনটে প্রশ্নের একটার জবাব দিতে পারবো। গুলি করেছে ওই গাছগুলোর আড়াল থেকে। কোথায় লেগেছে বলতে পারবো না। আর কেন, কি মনে হতে কথা শেষ না করেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল ওমর, জলদি ফিরে যেতে হবে। তেলের ট্যাঙ্কে লেগে থাকলে সর্বনাশ হয়ে যাবে। কোনো মতেই ঘোরাঘুরির রিস্ক আর নিতে পারবো না এখন। গতি বাড়িয়ে দিল সে। প্লেনের নাক উঁচু করে সা করে উঠে এলো উপরে। পথে আর কোনো বিপত্তি ঘটল না। নিরাপদে এয়ারপোর্টে ফিরে এলো ওরা। ল্যান্ড করেই ককপিট থেকে নেমে এলো ওমর। কিশোরও নামলো। গুলির ছিদ্রটা খুঁজে বের করলো ওমর। বায়ের জানায় গোল একটা ছিদ্র। গম্ভীর হয়ে বলল সে, বুলেটই, ক্ষতি কিছুই হয়নি। তার মানে সত্যি ছিল তো ওখানে। গাছের আড়ালে এমন ভাবে লুকিয়েছিল যাতে উপর থেকে দেখা না যায়। আর ব্যাটার নিশানা বড় সাংঘাতিক। উড়ন্ত প্লেন সই করে একটা মাত্র সে গুলি ছুড়ল, আর সেটাই লাগিয়ে দিল। দেখেছ? তার মানে ইচ্ছে করলে আমাদেরকে খতম করে দিতে পারতো সে। তা পারত। প্রথমবার হুঁশিয়ার করে ছেড়ে দিল আমাদের, বুঝিয়ে দিল নাক গলাতে গেলে ভালো হবে না। কে? বার্নার? হতে পারে, কিংবা তার দোস্ত ডোভার। বুশম্যানেরা নয়, এটা শিওর। ওরা রাইফেল ব্যবহার করে না। চলো, জোন্সের সঙ্গে কথা বলে আসি। এবারও অফিসেই পাওয়া গেল জোন্সকে। আবার এলাম আপনাকে বিরক্ত করতে, ওমর বলল। করুন। কিছু জিনিস দেখে এলাম আজ কালাহারিতে। কি এমন দেখলেন? প্রথমত একটা শহর, মানে শহরের ধ্বংসাবশেষ। আপনারাও তাহলে সেই হারানো নগরী দেখে এসেছেন। হারানো নগরী? উৎসুক কণ্ঠে জানতে চাইল। কার হারালো? কবে? তা জানা যায়নি। কফি চলবে? মাথা কাত করলো ওমর আর কিশোর দুজনেই। আফ্রিকায় হারানো শহর আর হারানো গোত্রের অনেক কাহিনী চালু আছে, বলতে শুরু করলো জোন্স। আপনারা যেটা দেখেছেন ওটা আরো কয়েকজন দেখেছে বলে দাবি করেছে। বছর কয়েক আগে দুজন দুঃসাহসী প্রসপেক্টর গরুর গাড়িতে করে কালাহারি পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। আসলে ওরা গিয়েছিল হীরা আর সোনার খোঁজে। পাড়ি দেওয়ার কথাটা পুরোপুরি মিথ্যে, ধাপ্পাবাজি। ওরা রওনা হয়েছিল বৃষ্টির পরে। মাঝে মাঝে বৃষ্টি এখানেও হয়, তবে খুবই কম। কিছু কিছু গর্তে পানি জমেছিল, ফলে অনেক দূর এগোতে পেরেছিল ওরা। চলে গিয়েছিল একে শুকনো নদীর কিনার পর্যন্ত। সম্ভবত ওটা কোনো মরা নদী। ফিরে এসে ওরা জানালো ওই নদীর পাড়ে একটা শহরের ধ্বংসস্তূপ দেখে এসেছে। দেখে নাকি ওদের মনে হয়েছে অনেক প্রাচীন শহর ওটা ধ্বংস হয়েছে ভূমিকম্পে। কেউ বিশ্বাস করেনি তাদের কথা। কেন? প্রশ্ন করলো কিশোর। করলো না কেন? মিথ্যে বলে ওদের কি লাভ? আমি কি জানি। বিশ্বাস করতে ইচ্ছে করেনি লোকের, তাই করেনি। দুজনের একজনের কাছে একটা ক্যামেরা ছিল, ছবি তুলে এনেছে স্তূপটার। ক্যামেরাটা পুরনো আমলের, গরমও ছিল ভীষণ, ফলে ওটার প্লেট গিয়েছিল নষ্ট হয়ে। ছবি যা এসেছিল দেখে কিছুই বোঝার উপায় ছিল না। লোকে এক নজর দেখেই বলে দিল শহর না কচু, আসলে পাথরের স্তূপ। আপনার কি ধারণা?
বিশ্বাস হয় আবার হয়ও না, তবে থাকতে পারে ওরকম স্তূপ। ঘূর্ণিঝড়ের ঠিক ঠিকানা নেই মরুভূমিতে। যখন ঝড় বয় ঢেকে যায় স্তূপ, ঝড়ের পরে আবার কয়েকদিনের বাতাস উড়িয়ে নিয়ে যায় বালি, বেরিয়ে পড়ে স্তূপ। এজন্যেই কেউ দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না। ঝড়ের পরপরে যারা যায় তারা দেখে না, বেশ কিছুদিন পার করে দিয়ে যারা যায় তারা দেখে। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটাও বোধ হয় সে কারণেই আসে। পুলিশ না হয়ে আর্কিওলজিস্ট হওয়া উচিত ছিল আপনার, হেসে বলল ওমর। আমরা যে দেখে এসেছি সে কথা বিশ্বাস করছেন তো? করছি এ কারণেই যে আপনারাও আমার মতোই পুলিশ, কিন্তু গেছিলেন তো চোর ধরতে। পুরনো শহরের ব্যাপারে আগ্রহ কেন আপনাদের? প্লেন কিংবা জিপ হয়তো লুকানো থাকতে পারে ওটার আড়ালে। কোনো কি চিহ্ন দেখেছেন? না। কাপের অবশিষ্ট কফিটুকু 2 চুমুকে শেষ করলো ওমর। ফেরার পথে আরো একটা জিনিস দেখলাম, একটা বাড়ি। হ্যাঁ, মাথা লাগলো জোন্স। ওই একটা জায়গার কোনো রহস্য নেই। পুরনো দুর্গ ওটা, জার্মান। বিশ্বযুদ্ধের আগে আর যুদ্ধ চলাকালে প্রচুর বানিয়েছিল জার্মানরা। মরুভূমিতে মাঝে মাঝেই দেখতে পাবেন ওরকম দুর্গ। ঠিক কোথায় দেখেছেন বলুন তো? ম্যাপ খুলে দেখালো কিশোর। মাথা জোন্স। ফোর্ট ওয়াজ। আমি দেখিনি কখনো, এত দূরে যাইনি। জার্মানদের বানানো দুর্গগুলো প্রায় সবই একই রকম, তেমন কিছু দেখার নেই। চারকোনা বাড়ি, ভেতরে কুয়া কেটে পানির ব্যবস্থা। এখন আর কোনো দুর্গেই মানুষ থাকে না, সব পুরো। আমার তো তা মনে হলো না, শুকনো গলায় বলল ওমর। মানে দেখেছেন নাকি কিছু আপনি? দেখিনি, তবে আমাদের দেখেছে। দুর্গের খানিক দূরে গাছের আড়াল থেকে গুলি করেছে আমাদের। হাসি মুছে গেল জোন্সের মুখ থেকে। কি বলছেন? ঠিকই বলছি, গুলির আওয়াজ শুনেছি। প্লেনের গায়ে গুলি লেগেছে সেটাও টের পেয়েছি। তারপর এয়ারপোর্টে ফিরে ছিদ্রটাও দেখেছি। গম্ভীর হয়ে গেছে জোন্স। শ্বেতাঙ্গ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কে? বার্নার আর ডোবার ছাড়া আর কেউ আছে? আর কারো কথা তো জানি না। পূব থেকে আসা হয়তো কোনো শিকারী হতে পারে, কিংবা উত্তরের পর্তুগিজ এলাকা থেকে আসা কেউ। বুশম্যান নয়, এটা আপনি শিওর তো? হ্যাঁ, বুশম্যানরা বন্দুক পছন্দ করে না। আদি ও অকৃত্রিম তীরধনুকই তাদের প্রিয়। আধুনিক অস্ত্রের উপর ভরসা করতে পারে না। যাই হোক, ওই ফোর্টের কাছে আর না যাওয়াই উচিত আপনাদের। কেন? আমার তো মনে হয় যাওয়াই উচিত। এতদিন তো খালি খালি ঘুরেছি, এই প্রথম একটা ঘটনা ঘটল। কি, আবার যেতে চান ওখানে? হ্যাঁ, চাই। দেখুন, যাওয়ার আগে ভালো করে ভেবে দেখবেন। আমাদের প্লেন নেই। যদি কোনো বিপদে পড়ে যান, আমাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করবেন না। এর আগেও অনেকবার ঝুঁকি নিয়ে কাজ করেছি আমরা, মিস্টার জোন্স। এর চেয়ে কোনো অংশেই কম বিপজ্জনক ছিল না ওগুলো। এক মুহূর্ত চুপ করে রইল জোন্স। কখন রওনা হতে চান? কাল। ওখানে নামবেন? হ্যাঁ, নামবো। বেশ, ফিরে না এলে এটুকু অন্তত জানা থাকলো আমার, কোথায় মিলবে আপনাদের লাশ। পরদিন সকাল সকালই আকাশে উড়ল 2 বৈমানিক। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্যে উদ্বিগ্ন হয়ে উঠেছে ওমর। অনেক সময় ব্যয় করে ফেলেছে ছোট্ট একটা কাজের জন্যে। যে কোনো দিন ডেকে পাঠাতে পারেন এয়ার কমোডোর। কাজ শেষ না করেই ফিরে যেতে হবে তখন। আর এটা ওমরের স্বভাব বিরুদ্ধ। কোনো কাজে হাত দিলে সেটা শেষ করা না পর্যন্ত তার স্বস্তি নেই। সোজা ফোর্ট ওয়ার্জের দিকে চলল ওরা। এই সকালবেলায় ভীষণ কড়া হয়ে উঠেছে রোদ। মেঘশূন্য নীল আকাশ থেকে নিচের পাথুরে মাটিতে যেন আগুন ঢালছে সূর্য। বুনো জায়গাটার উপর চলে এলো বিমান। ঝোপঝাড়ের মাঝে খাটো জাতের গাছই বেশি, আর বড় যা আছে সবই একে ইসার একে জটলা থেকেই গুলি ছোড়া হয়েছিল আগের দিন। আজ জন্তু জানোয়ার বিশেষ চোখে পড়ল না, সব যেন কোনো জাদুর ছোঁয়ায় গায়েব হয়ে গেছে। ছড়ানো ছিটানো কয়েকটা উট পাখি পরিবারকে শুধু দেখা গেল। বিমানের শব্দ শুনেই ভয় পেয়ে দিল দৌড়। গাছপালাগুলোর উপর সাবধানে চক্কর দিতে লাগলো ওমর। নিচে তীক্ষ্ণ নজর রেখেছে, রাইফেলের নিশানা হতে চায় না। কিছু দেখছো?
মাথা নাড়ল পাশে বসা কিশোর। কিচ্ছু না, প্লেন কিংবা জিপ থেকে থাকলে ঢেকে রাখা হয়েছে, উপর থেকে চোখে পড়বে না। ঘুরে ঘুরে 100 ফুটের মধ্যে বিমান নামিয়ে আনলো ওমর। মস্ত ঝুঁকি নিয়ে ফেলেছে। রাইফেল নিয়ে অপেক্ষা করে বসে থাকলে সহজেই এখন শেষ করে দিতে পারে তাকে, লোকটার যা নিশানা। কিন্তু কিছুই ঘটল না, কিছুই নড়ল না। এখানে নামবেন? না, জবাব দিল ওমর। দেখি সামনে কোথাও, ওই বাড়িটার কাছে। নিশ্চয়ই বনের ভেতরে বাস করে না বার্নার বা ডোবার, থাকলে ওই ফোর্টেই থাকবে। বাড়িটার কাছে এসে ঘুরতে লাগলো ওমর। ল্যান্ড করার জন্যে সুবিধার মতো একটা জায়গা খুঁজছে। খোলা অঞ্চল, কিন্তু শুধু খোলা হলেই চলবে না, প্লেন নামাতে হলে ভূমি সমতল হতে হবে। একধারে গভীর একটা খাল মতো দেখা গেল। পানি নেই, হয় মরা নদী, নয়তো শুকনোর সময় বলে এখন পানি নেই ওটাতে। বৃষ্টি এলে ভরে যাবে, তীব্র স্রোত বইবে, দুপাশের মাটিকে ভিজিয়ে দিয়ে আবার শুকিয়ে যাবে দেখতে দেখতে। ভেজা মাটিতে কিছু উদ্ভিদ জন্মাবে, তারপর ঢুকতে থাকবে ওরা আর একটা বর্ষা আসার অপেক্ষায়। বাড়িটা আগের মতোই নির্জন, জীবনের চিহ্ন নেই। প্লেন কিংবা জিপের চাকার দাগও চোখে পড়ল না। দ্বিধা দেখা দিল ওমরের চোখে। অযথাই কষ্ট করছে না তো? ভাবলো অনেক, শেষে ঠিক করলো, এসেই যখন পড়েছে না দেখে যাবে না। কিছু পেলে পেল, না পেলে নেই, শিওর তো হওয়া যাবে। দুর্গের একধারে বাড়িটা থেকে খানিক দূরে সমতল জায়গা রয়েছে। পাথর নেই, বালি বেশি, ল্যান্ড করা সম্ভব। দক্ষ পাইলট ওমর, সহজেই নামিয়ে ফেলল। ইঞ্জিন বন্ধ করলো না, সিটে বসে রইল চুপচাপ। ফোর্টের সদর দরজার দিকে চোখ ওর। কোন রকম বিপদ দেখলেই আবার উড়াল দেবে। 1 মিনিট কাটলো, 2, 3, না, কেউ বেরোলো না। ইঞ্জিন বন্ধ করে দিল ওমর। কিশোরকে বলল, বসে থাকো, আমি নামছি। আমি না বললে নামবে না। লাফ দিয়ে নামলো ওমর। গেটের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল চুপ করে। অপেক্ষা করলো আরো কয়েক মিনিট, তারপর ডাকলো কিশোরকে, নেমে এসো। গেটের দিকে এগোলো দুজনে। কোনো নড়াচড়া নেই, নেই কোনো শব্দ, শুধু হু হু করে বয়ে যাচ্ছে মরুর মাতাল হাওয়া। দুর্গের দেয়ালে বাড়ি খেয়ে আর ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিচিত্র আওয়াজ তুলছে। গেটটা এত চওড়া, ইচ্ছে করলে ওমরা যেরকম বিমানে করে এসেছে ওই সাইজের বিমান ট্যাক্সিং করে গেটের ভেতরে ঢুকিয়ে নেওয়া যায়। পাথরের মতো শক্ত মাটি। কিশোর আর ওমর দুজনেই একটা ব্যাপার লক্ষ্য করেছে, প্লেনের চাকার দাগ প্রায় পড়েইনি, খুব সামান্য, সেটাও বালিতে ঢেকে গিয়ে দ্রুত মুছে যাচ্ছে। কাজেই প্লেন যদি এখানে নেমেই থাকে, চিহ্ন থাকার কথা নয়, গাড়ির চাকার দাগও থাকবে না। ভেতরে ঢুকলো ওরা। বিরাট এক চত্বর, প্যারেড গ্রাউন্ড। এককালে প্যারেড করা হতো ওখানে, এখন মৃত্যুপুরীর মতো নীরব। জোন্স সত্যিই বলেছে, দেখার কিছুই নেই। মূল বাড়িটা, দুর্গের হেডকোয়ার্টার ছিল যেটা, সেটাই শুধু দোতলা, অনেকটা মধ্যযুগীয় দুর্গের মতো দেখতে। ঢোকার একটি মাত্র দরজা, যেটা হা হয়ে খুলে রয়েছে। দোতলায় সারি সারি জানালা, ওগুলোতে মোটা লোহার গরাদ। নিচতলার জানালা থেকে কিছু গরাদ খুলে নেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই বুশম্যানদের কাজ, অনুমান করলো ওমর। ছুরি আর তীরের ফলা বানানোর জন্য খুলে নিয়েছে। প্যারেড গ্রাউন্ডের এক প্রান্তে সারি সারি ঘর, স্টোর রুম, আস্তাবল, এসব। একটা ঘরের সামনে বড় একটা লোহার পাত্র পড়ে আছে। পাশে রয়েছে মরচে ধরা একটা পাম্প, পানি তোলার ব্যবস্থা। পাম্প দিয়ে পানি তুলে রাখা হতো পাত্রে, এখন শুকনো। পাত্রটায় এখন পানির বদলে জমে রয়েছে বালি আর বালি। আর এক ধারে আরো কিছু বড় বড় ঘর, কোনোটার দরজা এত বড় সহজেই জিপ ঢোকানো যাবে, তবে প্লেন ঢোকানো সম্ভব না, যত ছোটই হোক। একদিকের শেষ মাথায় দেয়ালের গায়ে কালো একটা দাগ দৃষ্টি আকর্ষণ করলো ওমরের। ওটা কি? আগুন, পোড়ানো হয়েছে কিছু, বলল কিশোর। চলুন না গিয়ে দেখি। পোড়া দাগের পাশে একটা স্তূপ, ইট পাথর দালানের ভাঙার আবিশ। বিড়বিড় করলো ওমর,
স্তূপটা নতুন মনে হচ্ছে। কাছে এসে নিশ্চিত হলো ওরা আগুনই লেগেছিল। স্তূপের পাশ দিয়ে হাত পাক ঘুরে এসেই চমকে গেল দুজনে। কিসে আগুন লেগেছিল বুঝতে পেরেছে। একটা পোড়া বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ফ্রেমের সবচেয়ে কঠিন ধাতব অংশগুলো পড়েনি। ইঞ্জিন দুটো মোটামুটি আস্তই আছে, বাকি সব শেষ। অ্যালুমিনিয়ামের বডি গলে পড়ে রয়েছে মাটিতে। পরস্পরের দিকে তাকালো ওরা। কারো মুখে কথা নেই। চেপে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফোঁস করে ছাড়লো ওমর। কি করে পড়ল? বার্নারের মার্টিন প্লেনটা? তাই তো মনে হয়। টুইন ইঞ্জিন। যাক, পেলাম শেষে। এটা আশা করিনি। কি করে হলো জানি না। মাফ নাড়লো ওমর। দেয়ালে ধাক্কা লাগিয়েছিল নাকি? জবাব দিল না ওমর। ভাবছে। কিংবা আবার বলল কিশোর, এখানে পার্ক করে রেখেছিল, বের করার সময় লাগিয়েছে ধাক্কা। পোড়া বিমানটার কাছে এগিয়ে গেল ওমর। পাইলটের লাশটা কই? যদি ধাক্কায় লাগিয়ে থাকে তত লাশ থাকার কথা। অবশ্য কেউ বের করে নিয়ে গিয়ে কবর দিয়ে ফেললে। ডোভার হতে পারে। তাহলে আর এখানে থাকার কোনো মানে হয় না আমাদের। কিশোর বলল, বার্নার মরে গিয়ে থাকলে গহনাগুলোও গেল, আর পাওয়া যাবে না ওগুলো। আমরা বাড়ি ফিরে যেতে পারি। বার্নার যে সত্যি মরেছে তার প্রমাণ কই? আর অ্যাক্সিডেন্টে যে প্লেনটা পড়েছে এ কথাও তো শিওর করে বলা যাচ্ছে না। তাহলে কিভাবে পড়েছে সে? আর বার্নারই বা কই? এসো আরো খুঁজে দেখি, কোনো সূত্র পাওয়া যেতে পারে। কাছের ঘরগুলোর দিকে এগোলো ওমর। হাঁটতে হাঁটতে ও থমকে দাঁড়ালো হঠাৎ। একটা দেয়ালের ধারে দালান ভাঙা রাবিশের আয়াতাকার আর একটা স্তূপ দেখে থমকে দাঁড়ালো কিশোর। চিন্তিত ভঙ্গিতে বলল, ওটা কি? পুরনো রাবিশের স্তূপ। আর কি? ওমর বলল। ভ্রুকুটি করলো কিশোর। আকারটা দেখেছেন? দেখছি তো। মাথা নাড়লো ওমর। কিন্তু বুঝতে পারছি না কি এটা। নিচের ছোটে চিমটি কাটতে কাটতে আপন ভাবনায় ডুবে গেল কিশোর। জবাব না দিয়ে আবার হাঁটতে শুরু করলো ওমর। একটা ঘরের সামনে এসে ভেতরেও কি দিল। পাল্লা নেই এখন দরজায়। খসে পড়েছে। প্রচুর আলো ঢুকছে ভেতরে। খড় রাখার তাক দেখা গেল। বোঝা গেল ওটা একসময় আস্তাবল ছিল। তার পাশের ঘরের দরজায় গিয়ে ওকে দিল। ওটাতেও কিছু নেই। কি খুঁজছি আমরা? নিজেকেই যেন প্রশ্ন করলো কিশোর। তৃতীয় আর একটা দরজার কাছে এসে থামলো ওমর। হাত তুলে দেখালো। বোধহয় ওরকম কিছু। কিশোরও দেখলো দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা হয়েছে একটা গাইতি আর একটা বেলচা। পরের দরজাটার দিকে এগোলো ওমর। কাছে এসে ভেতরে উকি দিয়ে থমকে দাঁড়ালো আবার। ধাতুর একটা পাত্রের দিকে তাকিয়ে আছে। কি বুঝতে পারছো কিছু? গাইতি দেখলাম, বেলচা দেখলাম, এখন দেখছি এই প্যান। প্রসপেক্টরদের জিনিস। সোনা আর হীরা ধোয়া হয় ওই সব প্যানে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় আরো কোনো কাজ হয়। ভালো করে দেখুন তো। আর তো কিছু বুঝতে পারছি না। কিছুই অদ্ভুত লাগছে না। না তো। পানি রয়েছে ওটাতে। এই গরমে বড় জোর 2 ঘন্টা লাগবে ওই প্যান থেকে বাষ্প হয়ে পানি উড়ে যেতে। তার মানে একটু আগে কেউ রেখে গেছে। কণ্ঠস্বর খাদে নামিয়ে ফেললো ওমর। সাবধানে তাকালো এদিক ওদিক। নাক কুচকালো। একটা বোটকা গন্ধ নাকে আসছে। গন্ধটা কিশোরও পেয়েছে। হঠাৎ শিকল ঝনঝন করে উঠল। দরজার পাশে ঘরের আবছা অন্ধকার কোণ থেকে শোনা গেল চাপা গর্জন। লাফিয়ে বেরিয়ে এলো জানোয়ারটা। চিতাবাঘ। কে যে কার আগে দৌড় দিয়েছে বলতে পারবে না। পিস্তল বেরিয়ে এসেছে অমরের হাতে। ওরকম একটা জানোয়ারের বিরুদ্ধে এই অস্ত্র কিছুই না। হঠাৎ দাঁড়িয়ে গেল। ফিরে তাকালো। দরজার বাইরে এসে থেমে গেছে বাঘটা। গলায় শিকল বাঁধা। আর এগোতে পারছে না। মাটিতে পেট ঠেকিয়ে শুয়ে পড়েছে চিতাবাঘ, লাফ দেওয়ার ভঙ্গিতে। ঘাড়ের রোম দাঁড়িয়ে গেছে। লেজ দিয়ে বাড়ি মারছে মাটিতে। গলার গভীর থেকে বেরিয়ে আসছে চাপা ঘড়ঘড়।
তেড়ে এসে আটকা পড়ায় রাগ অনেক বেড়ে গেছে ওটার। ওমরের দিকে চেয়ে নার্ভাস ভঙ্গিতে হাসলো কিশোর। এই রোদ আর গরম মাথা খারাপ করে দিয়েছে। আমারও সামান্যতাই চমকে উঠছি, মগজ গরম হয়ে গেছে। চিতাবাঘটার দিকে তাকালো। বয়স হয়নি এখনো, বাচ্চা। বাচ্চা হলেও বাঘের বাচ্চা, তেজ দেখেছেন? তাই তো দেখছি, কিন্তু একে বাঁধলো কে? ওই পানি ওটার খাবার জন্যই রেখে যাওয়া হয়েছে। আর কি, নিশ্চয়ই ডোভার। দুজনেই ঘুরলো। আবার আয়তকার স্তূপটার উপর চোখ পড়লো ওমরের। ওটা দেখে তোমার কি মনে হয়েছে এটা বললে না কিন্তু, কি আছে ওটার তলায়? আপনি যা ভাবছেন আমিও সে কথাই ভাবছি, ঘুরিয়ে জবাব দিল কিশোর। আমাদের জানা মতে এদিকে মাত্র দুজন লোক এসেছে, ডোভার আর বার্নার। প্লেনটা যেহেতু বার্নারেরই, কাজেই কথাটা শেষ করলো না সে। আর ওই প্যানে দেখুন পানি রয়েছে, দিয়ে গেছে কেউ। চিতাবাঘের সঙ্গে কার সম্পর্ক বেশি? ডোভার। কিন্তু তা না হয় বুঝলাম, কিন্তু কবরের উপর রাবিশ ফেলার কি অর্থ? বোধহয় হায়না। বন্ধুর লাশ কবর দিয়েছে ডোভার, হায়নারা যাতে তুলে নিয়ে যেতে না পারে সেজন্যই ওই ব্যবস্থা করেছে। সত্যিই তাহলে ভাবছো যে ওটার নিচে লাশ আছে? হ্যাঁ ভাবছি। তাহলে তো দেখা দরকার তোমার অনুমান ঠিক কিনা। গাইতি আছে, বেলচাও আছে, খুঁড়তে অসুবিধা হবে না। এত কষ্টের দরকারটা কি? চুপ করে বসে থাকি না? ডোভার এলে তাকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে। চিতাবাঘটাকে যখন ফেলে গেছে ফিরে সে আসবেই। অদ্ভুত দৃষ্টিতে অমরের দিকে তাকালো কিশোর। তাই ভাববে? প্লেনটা কি করে পড়েছে জানি আমরা। বার্নার যদি মরেই থাকে তাহলে কিভাবে মরেছে সেটা কি আমরা জানি? তার সঙ্গে দামি জিনিস ছিল, ওগুলোর জন্য খুন হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। মানে মানে তুমি বলতে চাইছো ডোভার? অসম্ভব নয়, আবার একই কথা বলল কিশোর। কিন্তু পোড়ার সময় যা গরম হয়েছিল তাতে তো পাথর আর অলংকার সবই পুড়ে নষ্ট হয়ে যাওয়ার কথা। এমনও তো হতে পারে আগে পাথরগুলো কেড়ে নেওয়া হয়েছে, তারপর প্লেনের মধ্যে বার্নারকে ভরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুড়ে যাওয়ার পর লাশটা বের করে এনে কবর দেওয়া হয়েছে। ওমরকে চুপ করে থাকতে দেখে বলল কিশোর, একটা কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমি। বার্নারের মতো দক্ষ পাইলট আর যাই করুক না কেন, বের করার সময় ধাক্কা লাগিয়ে প্লেনে আগুন লাগাবে না। লাশটা আগে দেখি, আরো তথ্য পাওয়া যেতে পারে। চলো, জলদি করা দরকার। বলা যায় না, ডোবার ফিরেও আসতে পারে। আমাদেরকে কবর খুঁড়তে দেখে ফেললে বিপদে পড়ে যাব। আস্তাবলের দিকে হাঁটতে শুরু করলো ওমর। ওমর ভাই, পেছন থেকে ডাকলো কিশোর। ফিরে দেখালো ওমর। কি শুনছেন? কান পেতে রয়েছে কিশোর। ওমরও শুনতে পেল ইঞ্জিনের শব্দ, দ্রুত এগিয়ে আসছে এদিকে। চলুন লুকিয়ে পড়ি। না, দাঁড়িয়ে থাকো, এমন ভাব দেখাবে যেন কিছুই জানি না আমরা, ঠিক আছে? মিনিট খানেক পরে গেট দিয়ে চত্বরে ঢুকলো একটা জিপ। পুরো আধ মিনিট চুপ করে বসে ওদের দিকে তাকিয়ে রইল ড্রাইভার। তার পাশের সিটটা খালি। জিপের পেছনের অর্ধেকটা বালি রঙের ক্যানভাসের হুড দিয়ে ঢাকা, ভেতরে কি আছে দেখা যায় না। চুপ করে দাঁড়িয়ে আছে ওমর। কিশোরও চেয়ে রয়েছে জিপে বসা লোকটার দিকে। অবশেষে নামলো লোকটা। 6.5 ফুট লম্বা বিশালদেহী এক দানব যেন, ডোভার ছাড়া কেউ না। বুঝতে অসুবিধে হলো না কিশোর কিংবা ওমরের। ওদের সঙ্গে কোনো কথা না বলে ঘুরে গিয়ে জিপের পেছন থেকে একটা মরা হরিণ টেনে বের করলো ডোভার। ধড়াস করে মাটিতে ফেললো। ড্রাইভিং সিটের পাশের সিটে ফেলে রাখা রাইফেলটা হাতে নিয়ে এগিয়ে এলো। কোমরের বেল্টে ঝুলছে আর একটা জিনিস, একটা জ্যাম্বক, গন্ডারের চামড়ায় তৈরি খাটো এক ধরনের ভয়ঙ্কর চাবুক। দরজার বাইরে বেড়ালের মতো বসে আছে চিতাবাঘটা। কোমর থেকে চাবুক খুলে ওটার দিকে তুলল শুধু ডোভার। সঙ্গে সঙ্গে লাফিয়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকলো জানোয়ারটা। বোঝা গেল জ্যাম্বকের 7 জানা আছে তার। লম্বা লম্বা পায়ে এগিয়ে এলো ডোভার, যেমন লম্বা তেমনি চওড়া।
সুন্দর চেহারাটাই খুঁত করে দিয়েছে গালের কাটা দাগ, রোদে পোড়া চামড়ার রং সেগুন কাঠের মতো, মাথায় হ্যাট নেই, লম্বা কালো চুল এসে পড়েছে কপালের উপর, হ্যাটের কাজ চালিয়ে দিচ্ছে অনেকখানি, ঘন ভুরু জোড়া নাকের উপরে মিশে এক হয়ে গেছে, বয়স অনুমান করা মুশকিল। জোন্স বলে না দিলে ওমর ভাবত 40 থেকে 50-এর মধ্যে, আসলে ওরকমই দেখায়। গলা খোলা খাকি শার্ট আর ধুলোয় ধূসর প্যান্ট, শার্ট নিচের অংশ গুজে নিয়েছে প্যান্টের মধ্যে, কোমরে গুলির বেল্ট, পায়ে পুরনো রোপসোল ক্যানভাসের জুতো। কি আপনারা? খুব স্বাভাবিক প্রশ্ন। আমার নাম ওমর শরীফ, আর ও কিশোর পাশা। নামগুলো কোনো রেখাপাত করলো না জোবারের মনে। এখানে কি কথায় আইরিশ টান পুরোপুরি মুছে যায়নি এখনো। হাসলো ওমর। আমিও তো আপনাকে একই প্রশ্নটা করতে পারি। টুরিস্ট তো মনে হচ্ছে না আপনাদেরকে? আমরা নইও। প্রসপেক্টরস? না। তাহলে নিশ্চয়ই সার্ভেয়ার? না, তাও না। বেশ, যা খুশি হন। আরো সাবধানে প্লেন পার্ক করা উচিত ছিল আপনাদের। আর একটু হলেই ধাক্কা লাগিয়ে আমার জিপের সর্বনাশ করেছিলেন। আমিও সেই একই কথাই বলতে পারি। আপনি আমার প্লেনের সর্বনাশ করতে যাচ্ছিলেন। ভুরু কোচকালো ডোভার। আমি কি করে জানবো যে ওখানে প্লেন নামানো হয়েছে? আমিই বা কি করে জানবো জিপ নিয়ে আসবে কেউ? যাকে, ওসব তর্ক থাক। আপনি কি মিস্টার ডোভার? হলাম, তাতে কি? আপনার সঙ্গে দেখা করতে এসেছি, সাহায্যের আশায়। আমি একটা লোককে খুঁজছি। ওর নাম জন বার্নার। কিছুদিন আগে কালাহারিতে উড়ে এসেছিল, তারপর থেকে আর তার কোনো খোঁজ নেই। আমি সাহায্য করতে পারবো ভাবলেন কেন? আমাকে বলা হয়েছে যে বার্নার আপনার বন্ধু। কে বলেছে? উইন্ডওয়াকের পুলিশ। পুলিশকেও মানুষ বিশ্বাস করে নাকি? মুখ ভাঙছিল ডোভার। আমরাও কিন্তু পুলিশ, হেসে বলল ওমর। ইংল্যান্ড থেকে এসেছি। আমি কিছু জানি না। বদলে গেল ডোভারের কণ্ঠস্বর। কাটা কাটা জবাব। বার্নারকে চিনি না। নিজের কাজ করেই কুল পায় না, অন্যের ব্যাপারে নাক গলানোর সময় পাবো কোত্থেকে আমি? তাহলে পুলিশকে হয়তো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। তার মানে আপনি আমাকে সাহায্য করবেন না? না, অন্য কোথাও গিয়ে খুঁজুন। কোথায় খুঁজবো সেটা একটু বলবেন? না। এখানে কি খুব বেশি আসেন আপনি? এলে? বার্নার এলে তো আপনার জানার কথা। আমি প্রায়ই আসি ওই চিতাবাঘটাকে খাওয়াতে, কিন্তু কাউকে দেখিনি। ওটাকে বেঁধে রেখেছেন কেন? এই প্রথম মুখ খুলল কিশোর। আমার খুশি। কি ভাবলো ডোভার? ওর মাকে গুলি করে মেরেছি আমি। ইচ্ছে করে মারিনি। আমাকে মারতে এসেছিল তাই মেরেছি। বাচ্চাটাকে তো আর মরার জন্য ফেলে আসতে পারি না, তাই নিয়ে এসেছি। নিশ্চয়ই চামড়ার জন্য মেরেছেন মাটাকে। কি বললেন? কঠোর হলো ডোভারের দৃষ্টি। বাদ দিন চিতাবাঘের কথা, তাড়াতাড়ি বলল ওমর। বার্নারের কথা বলুন। সে কি এখানে আসেনি? এক কথা কবার বলবো? আশ্চর্য। কি আশ্চর্য? বার্নার এখানে এসেছিল, অথচ আপনি তাকে দেখতে পেলেন না। বার্নার যে এসেছিল সেটা এত শিওর হলেন কিভাবে? ওই যে ওখানে, ধসে পড়া ঘরটার দিকে দেখালো ওমর। ওর বিমানটা পুড়ে আছে। তাই নাকি? আপনি শিওর? না হলে আর বলছি নাকি? আশ্চর্য, আমি তো খেয়াল করিনি। নিশ্চয়ই তাহলে আমি যখন বাইরে ছিলাম তখন ঢুকেছিল। শিকার করতে বেরোই আমি। অন্য কিছু আবার ভেবে বসবেন না যেন। খাবারের জন্য শিকার করি। আপনি এই মরুভূমিতে একলা একলা কি করেন? এটা কোনো প্রশ্ন হলো নাকি? ভালো লাগে আমার, তাই থাকি। আর কেউ আসে এখানে? আমার কাছে আসে না। বার্নারের কি হলো বুঝতে পারছি না। প্লেনের ভেতরে ওর লাশ নেই, কেউ হয়তো সরিয়ে ফেলেছে। সরাতে পারে, তবে আমি শিওর নই। এমনও হতে পারে প্লেন নষ্ট হয়ে যাওয়ার পর হেঁটে উইন্ডওয়াকে রওনা হয়ে গেছে বেচারা বার্নার। মাথা ঝাঁকালো ওমর। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি কিছুই জানেন না? না। কিশোর, এখানে আর কোনো আশা নেই, বলল ওমর। চলো যাই, আমরা উইন্ডওয়াকেই ফিরে যাব।
ডোভারকে ধন্যবাদ দিল না, গুড বাইও জানালো না। গেটের দিকে রওনা হলো সে। বাইরে বেরিয়ে কিশোর বলল, ব্যাটার কথা বিশ্বাস করেছেন? তুমি করেছ? একটা কথাও না। লোকটা জাত মৃত্যুক, অনর্গল বলে গেল। থেমে গেল কিশোর, ফিরে তাকালো দুর্গের দিকে। কি যেন শুনলাম। কি? জবাব দিল না কিশোর। তাকিয়ে রয়েছে দোতলা বাড়িটার একটা জানালার দিকে। আস্তে করে বলল, কাকে যেন দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে। চেঁচানোর জন্য মুখ খুলেছিল, যেন কিছু বলতে চেয়েছে। তুমি ঠিক দেখেছ? প্লেনে উঠে জিজ্ঞেস করলো ওমর। তাই তো মনে হলো। ডোভার কি কাউকে বন্দি করে রাখলো? কেন করবে? আর কাকে করবে? বার্নারকে? নাকি আহত বার্নারের সেবা যত্ন করছে ডোভার? কি জানি, করতেও পারে। তবে ডোভার কিছু একটা করছে, চিতাবাঘ মারা ছাড়া অন্য কিছু। তা জানার উপায় কি এটা? বন্দি লোকটা, ওকে বের করে আনতে পারলে কিংবা জিজ্ঞেস করতে পারলে পাওয়া যাবে। কিভাবে? সে কথাই ভাবছি। আমাদের তাড়াহুড়ো করা উচিত হবে না। এখান থেকে গিয়ে কোথাও আগে প্লেনটাকে লুকাতে হবে, তারপর ফিরে এসে চোখ রাখতে হবে দুর্গের উপর। এখন ডোভারকে বোঝাতে হবে আমরা উইন্ডওয়াকে ফিরে যাচ্ছি। আকাশে উড়ল বিমান। জানালা দিয়ে তাকিয়ে রয়েছে কিশোর। বলল, বেটা আমাদের দিকেই চেয়ে আছে, চত্বরে দাঁড়িয়ে আছে এখনো। ধীরে ধীরে উপরে উঠতে লাগলো ওমর। সরে এলো দুর্গের কাছ থেকে, সেই জঙ্গলটার কাছে যেখানে জন্মে রয়েছে ঝোপঝাড়, বেটে গাছের বন আর একেইসার জটলা। দুর্গ থেকে নিশ্চয়ই এখন আর বিমানটাকে দেখতে পাচ্ছে না ডোভার, ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছে না। এই জায়গাটার উপর দিয়ে কয়েকবার উড়ে গেছে ওরা। কোথায় নামা যায় আগেই দেখেছে ওমর। ল্যান্ড করলো। প্রচন্ড ঝাঁকুনি লাগলো বটে, তবে প্লেনের কোনো ক্ষতি হলো না। ট্যাক্সিং করে এনে ওটাকে ঢুকিয়ে ফেললো বেটে গাছপালার আড়ালে। তারপর ইঞ্জিন বন্ধ করে দিয়ে নেমে এলো। কাছেই একটা চ্যাপ্টা মাথা মিমোসা গাছ, তার ছায়ায় বসলো দুজনে। আবার ডোভার আর বার্নারের আলোচনা শুরু করলো। পিছন থেকে শোনা গেল ভারী পায়ের আওয়াজ। ফিরে তাকালো কিশোর। হাতিটাতি নাকি? না, মনে হয় না। এটা হাতির এলাকা নয়, আর হাতিরা থাকে দল বেঁধে, একলা নয়। তবে এক আধটা পাগলা হাতি, না, তাও মনে হয় না। কিন্তু শব্দ কিসের? কোনো একটা বড় জানোয়ার নিশ্চয়ই আছে, মোস্টোস। পিছনে মট করে শুকনো ডাল ভাঙতে থেমে গেল কিশোর। হঠাৎ বড় বড় হয়ে গেল চোখ। ফিসফিস করে বলল, দেখুন। ওদের কাছ থেকে বড় জোর 50 গজ দূরে গাছের জটলার কিনারে বেরিয়ে এসেছে বিশাল এক গন্ডার। ভাবসাব সুবিধার ঠেকছে না, রেগে আছে বোঝা যায়। বয়স্ক পুরুষ গন্ডার, মস্ত তার শিং। পিঠে বসে আছে 3টে পাখি, টিকবার্ড। ওগুলোকে টিকবার্ড বলে। গন্ডারের গা থেকে পরজীবী পোকা খুঁটে খায়। একদম চুপ। ফিসফিসিয়ে বলল ওমর, পিস্তল বের করছো কেন? খবরদার, গুলি করবে না। সাংঘাতিক সতর্ক পাখিগুলো। ফিসফিসানি শুনেছে নাকি লোকগুলোকে দেখে ফেলেছে বোঝা গেল না, কিন্তু চিৎকার করে হুঁশিয়ারি জানিয়ে উড়াল দিল আকাশে। গন্ডারটার উপরে উড়ে উড়ে তীক্ষ্ণ চিৎকার করতে লাগলো। সতর্কবাণী পেয়ে গেল গন্ডার। গদগদ করে উঠল। মাথা তুলে কুতকুতে চোখ মেলে তাকালো মরুভূমির দিকে। বায়ে তাকালো, ডানে তাকালো। বিচিত্র ভঙ্গিতে নাড়লো তার খাটো লেজটা। দুশ্মনকে চোখে পড়লেই হয় একবার, নড়বে না। হুঁশিয়ার করলো ওমর। চোখে ভালো দেখে না ওরা, গন্ধ না পেলে বুঝবে না আমরা কোথায় আছি। প্লেনটা যদি দেখে ফেলে? চুপ। খোলা জায়গার দিকে কয়েক গজ দৌড়ে গেল গন্ডারটা। ফোঁস নিঃশ্বাস ফেলছে, যেন চোখে কম দেখে। চোখ মিটমিট করলো বার কয়েক। জোরে বাতাস টানলো নাক উঁচু করে, শত্রুর গন্ধ খুঁজছে। মূর্তি হয়ে গেছে যেন ওমর আর কিশোর। পুরো 1 মিনিট ধরে সন্দেহ প্রকাশ করলো গন্ডারটা, তারপর শান্ত হয়ে এলো। ফিরে এসে তার পিঠে বসলো পাখিগুলো। আর কিছু ঘটতো না যদি খুদি একটা মাছি না ঢুকতো কিশোরের নাকে।
কোনো মতেই সামলাতে পারল না সে, হ্যাচ্চু করে উঠল। ওই মুহূর্তে অতি সাধারণ হাতির শব্দকেই মনে হলো যেন হাজারটা ডিনামাইটের বিস্ফোরণ। মহাকলরব করে আকাশে উড়ল টিক বার্ডগুলো। আর কি রোখা যায় গন্ডারকে? দেখে মনে হলো বলতায় হোল ফুটিয়েছে তাকে। তেড়ে এলো ভীষণ বেগে, ঝোপঝাড় দলিত মথিত করে। লাফিয়ে উঠে দৌড় দিল কিশোর। দৌড় আর গাছে চড়ার সমস্ত রেকর্ড ভঙ্গ করে গিয়ে একটা উঁচু গাছের জালে উঠে বসলো। এখানে তার নাগাল পাবে না গন্ডার। কিন্তু অমর কোথায়? দেখে চমকে গেল কিশোর। বিমানটার দিকে দৌড় দিয়েছে অমর। গন্ডারটাও ছুটে যাচ্ছে সেদিকে। আক্রমণ করার সময় গন্ডার সোজা ছোটে। নিশানা ব্যর্থ হলে কিছু দূর গিয়ে থামে, তারপর আবার মুখ ঘুরিয়ে ফিরে আসে। কোন অলৌকিক কারণে কয়েক ইঞ্চির জন্য প্লেনের লেজটা মিস করলো ওটা। ততক্ষণে ককপিটে উঠে বসেছে ওমর। সোজা ছুটে গেল গন্ডার। কয়েক গজ গিয়ে থমকে দাঁড়ালো। ভারী শরীরটাকে এমন ভাবে দ্রুত ঘোরালো, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। স্টার্ট নিল প্লেনের ইঞ্জিন। ছুটে আসছে গন্ডার, সোজা এখন প্লেনের পেট সই করে। কিশোরের মনে হলো যুগের পর যুগ পেরিয়ে যাচ্ছে, তবু চালু হচ্ছে না প্লেনের চাকা। হলো অবশেষে, নড়তে শুরু করলো প্লেন। আবারও কয়েক ইঞ্চির জন্য মিস করলো গন্ডারটা। তার শিংয়ের সামনে দিয়ে বেরিয়ে গেল প্লেনের লেজ। পেছনে ছুটলো গন্ডার। গতি বাড়ছে প্লেনের, কিন্তু জানোয়ারটার গতি আরো বেশি। প্রায় ধরে ধরে অবস্থা। আর খানিকটা এগোলেই গুঁতো মারতে পারবে। লেগে থাকলে কি হতো বলা যায় না, হয়তো গন্ডারের জিত হতো। কিন্তু থেমে গেল আচমকা। কিশোর বুঝল প্লেনের ইঞ্জিনের এক্সজস্ট পাইপ থেকে বেরোনো ঝাঁঝালো বিষাক্ত ধোঁয়া সহ্য করতে পারছে না জানোয়ারটা। ছুটন্ত আজব জিপটার দিকে চেয়ে কি ভাবলো গন্ডার কে জানে। মুখ ফিরিয়ে ছুট লাগালো আবার মরুভূমির দিকে। এবার আর থামলো না। ছুটতে ছুটতে চোখের আড়াল হয়ে গেল। ওড়ার দরকার হলো না। গন্ডারটা চলে যেতেই প্লেনটাকে ঘুরিয়ে এনে আবার আগের জায়গায় রাখলো ওমর। নেমে ঘামতে ঘামতে ফিরে এলো সেই মিমোসা গাছটার গোড়ায়। গাছ থেকে নামলো কিশোর। সব দোষ আমার, আর একটু হলেই। না, সবটা তোমার দোষ নয়। গন্ডারটার ব্যবহারে অবাকই হয়েছি। কেমন যেন অস্থির ভাব, সাধারণত ওরকম করে না। তাহলে কোনো কারণে উত্তেজিত হয়ে আছে। কি কারণ? চলো খুঁজে দেখি। যেখান দিয়ে বেরিয়ে এসেছিল গন্ডারটা, সেখানে চলে এলো দুজনে। বনের ভেতরে ঢুকলো। কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালো ওমর। মাটির দিকে দেখিয়ে বলল, ওই দেখো, রক্ত। এই জন্যই অস্থির হয়ে আছে, আহত। ডোভার জখম করবে কেন? ও প্রফেশনাল শিকারী। গন্ডারের শিংয়ের অনেক দাম। শিং বেচার জন্য হলো তো মেরেই ফেলতো। ওর কাছে যে রাইফেল আছে, গন্ডার মারা তো কিছুই না। প্রশ্নের জবাব মিলল না। প্লেনের কাছে ফিরে এলো ওরা। পানির বোতল বের করলো ওমর। এখন কি করব? জিজ্ঞেস করলো কিশোর। কি আবার? যা প্ল্যান করেছি তাই। বসে থাকবো, রাত নামলে গিয়ে ঢুকবো দুর্গে। ইস, একটা রাইফেল আনা উচিত ছিল। আমাদের পিস্তল দিয়ে এটা চিতাবাঘও মারা যাবে না। থাকতো হাতি গন্ডার। ভুলই হয়ে গেল। আবার যদি ফিরে আসে গন্ডারটা, এলে তখন দেখা যাবে। এক প্যাকেট বিস্কুট আর এক টিন ভাজা সার্ডিন মাছ বের করলো কিশোর। দুজনে খেতে বসলো মিমোসার ছায়ায়। খেতে খেতে আলোচনা চলল ভবিষ্যতের পরিকল্পনা। দূরে দুর্গের দিক থেকে ভেসে এলো রাইফেলের শব্দ। একটা মাত্র গুলির আওয়াজ। ওমরের চোখে চোখে তাকালো কিশোর। কাকে মারলো? বার্নারকে? কি করে জানবো বলো? বার্নার হয়তো রয়েছে সেই রাবিশগুলোর তলায়। তাহলে কাকে? হতে পারে দাড়িওয়ালা ওই বন্দিকে, যাকে তুমি দেখেছো, কিংবা চিতাটাকে। খাও এখন, রাতে গিয়ে দেখলেই বোঝা যাবে। গড়িয়ে গড়িয়ে চলল দিনটা। অসহ্য গরম। রোদের আগুনে যেন পুড়ছে মরুভূমি। আর তার মাঝের খুদে ছায়া ঢাকা একটুখানি বন। ওখানে গাছের আড়ালে থাকতে পারলেও অনেক আরাম হতো। কিন্তু ওমর আর কিশোর রয়েছে দুর্গের কাছাকাছি, বড় একটা পাথরের আড়ালে। পাথরের ছায়া আছে বটে,
কিন্তু তাপ কম নেই। জায়গাটা যেন একটা অগ্নিকুণ্ড। বারবার বোতল থেকে পানি খেয়েও গলা ভিজিয়ে রাখা যাচ্ছে না। দুর্গের ওপর চোখ রেখেছে ওরা, কেউ বেরোলে কিংবা ঢুকলে যাতে দেখতে পারে। কাউকে চোখে পড়ল না, সেই দোতলার ঘরের জানালায়ও না। শূন্য মরুভূমি ছড়িয়ে গিয়ে মিশেছে যেন নীল দিগন্তের সঙ্গে। বাতাস এতটাই গরম যে অদ্ভুত এক ধরনের ঝিলিমিলি চোখে পড়ে দূরে তাকালে। পশ্চিম গগনে ঢলে পড়েছে সূর্য। গরম যেন আরো বাড়ছে। জীবনের চিহ্ন নেই কোনোখানে। আর বাঁচব না, একসময় বলল কিশোর। গায়ে ফসকে পড়ে যাচ্ছে। জবাব দিল না ওমর। সময় যাচ্ছে। মস্ত একে লাল বলের রূপ নিল সূর্যটা। দিগন্ত রেখার কাছে নেমে গেছে। ঠিক এই সময় কোথা থেকে ভেসে এলো ভারী গর্জন, মাটি কাঁপিয়ে দিল। শুনলেন? ফিসফিস করে বলল কিশোর। হ্যাঁ, সিংহ। তবে ভয় নেই, বহু দূরে রয়েছে ওটা, কয়েক মাইল দূরে। তাছাড়া বিশেষ কারণ না ঘটলে সাধারণত মানুষ খায় না সিংহ। আবার নীরবতা। পশ্চিম আকাশকে লালে লাল করে দিয়ে বালের সমুদ্রে যেন ডুব দিল সূর্য। এখনই যাবেন? জিজ্ঞেস করলো কিশোর। না, আগে চাঁদ উঠুক। আবার নীরবতা। চাঁদ উঠল, উঠে আসতে লাগলো দিগন্তের উপরে। আবার ডেকে উঠল সিংহটা, আরো এগিয়ে এসেছে। কেঁপে উঠল শূন্য বালির প্রান্তর। বড় বড় তারা ফুটেছে আকাশে। চেয়ে চেয়ে দেখছে কিশোর। সূর্য ডোবার পর দুর্গত ঠান্ডা হয়ে আসছে হালকা বাতাস। ভালোই লাগছে তার। চলো এখন যাই, বলল ওমর। বালির সাগরকে রূপালী চাদর বানিয়ে দিয়েছে যেন উজ্জ্বল জ্যোৎস্না। যেদিকে যতদূর চোখ যায় শুধুই শূন্যতা। ছায়ার লেশ মাত্র নেই, শুধু দুর্গের কাছে ছাড়া। এই সাদা শূন্যতার মাঝে প্রকট হয়ে চোখে লাগছে ওই বাড়িটা। নিঃশব্দে মাঝের খালি জায়গাটা পার হয়ে দুর্গের কাছে পৌঁছে গেল ওরা। এদিকটায় চাঁদের আলো এখনো পৌঁছায়নি, তাই অন্ধকার। গেট দিয়ে ঢোকা উচিত হবে না, এদিক দিয়েই বেয়ে কোনোভাবে উঠে যেতে হবে। উপরে জানালাটার দিকে তাকালো ওমর। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এখানে এসে দাঁড়াও, তোমার কাঁধে উঠে দেখি কার্নিশটা ধরতে পারি কিনা। আপনি যাবেন? আমি যাই না। না, যা বলছি করো। দেয়ালের কাছে ঘেঁষার আগে হঠাৎ কি মনে করে মরুভূমির দিকে তাকালো কিশোর। থমকে গেল। ওমর ভাই, ওটা কি? ওমরও দেখলো, বোনটা যেদিকে সেদিক থেকে এগিয়ে আসছে একটা কালো জীব। চাঁদের আলোয় দূর থেকেও দেখা যাচ্ছে। কিছু দূর এগিয়ে থামলো, মাটিতে ঝুঁকে বসে কি যেন দেখলো, তারপর সোজা হলো আবার। ওদিক থেকে এসেছে ওমর আর কিশোর। তাদের পায়ের ছাপ পরীক্ষা করলো কিনা কে জানে। পাথুরে মাটিতে ছাপ কতখানি পড়েছে খেয়াল করেনি ওরা। হয়তো পড়েছে খুব সামান্যই, ওদের চোখে হয়তো ধরা পড়বে না। কিন্তু বুনো জানোয়ার আর মানুষের দৃষ্টির মধ্যে অনেক তফাৎ থাকে। নাক উঁচু করে বাতাসে গন্ধ শুকলো মনে হলো জীবটা। কি? কিশোর প্রশ্ন করল। গরিলা না শিম্পাঞ্জি? মনে হয় না, ওরা এত উত্তরে আসে না। মনে হচ্ছে মানুষ, বুশম্যান। এত ছোট? বুশম্যানেরা ছোটই হয়। খুব সাবধানে দুর্গের কাছে পৌঁছে গেল মানুষটা। ওমর কিংবা কিশোরকে বোধহয় লক্ষ্য করলো না, মিশে গেল ছায়ায়। বুশম্যানই। গেল কোথায়? কি করে বলি বলো? হয়তো দুর্গের ভেতরে পানির খোঁজে এসে থাকতে পারে। আমার অবাক লাগছে, একা কেন? ওরা তো দল ছাড়া চলে না। পরিবারটাকে কি অন্য কোথাও রেখে এলো? হয়তো ডোভারের ভয়ে। লোকটাকে চেনে আর কি। এখন তোমার মনে হচ্ছে চাবুক দিয়ে শুধু চিতাবাঘকেই পেটায় না দূতটা, মানুষও পেটায়। আর কোনো কথা হলো না। যে কাজে এসেছে ওরা তাতে মন দিল। দেয়াল ঘেঁষে দাঁড়ালো কিশোর। তার কাঁধে উঠে হাত বাড়িয়ে কার্নিশটা ধরে ফেললো ওমর। ওখানে দাঁড়িয়ে নাগাল পেয়ে গেল জানালার, কিন্তু এমন ভাবে গরাদ লাগানো ঢোকা যাবে না। ছাদে উঠে কোনো একটা পথ খুঁজে বের করতে হবে। গরাদ ধরে উঠে গেল ওমর। তারপর হাত বাড়িয়ে ধরে ফেললো পুরোনো আমলের নিজ হাতের কার্নিশ।
ধোয়াতে ধরে বেয়ে সহজে উঠে পড়ল ছাদের উপর। খানিকটা সরে এসে সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশে তাকালো। কোনো নড়াচড়া চোখে পড়ল না, কোনো শব্দ নেই। চত্বরে দাঁড়িয়ে থাকা জিপটা দেখতে পেল। দিনের বেলা দুর্গ থেকে কাউকে বেরোতে দেখেনি। জিপটাও যখন রয়েছে, তার মানে ভেতরেই আছে ডোবার। নিচ থেকে ছাদে ওঠার সিঁড়ি নিশ্চয়ই আছে, আর সিঁড়ির মাথায় ট্র্যাপডোর। সেটা খুঁজতে শুরু করলো সে। নিচে চত্বরে একে নড়াচড়া চোখে পড়তেই থেমে গেল। লম্বা হয়ে শুয়ে হামাগুড়ি দিয়ে ছাতার কিনারে এগোলো, কি নড়ছে দেখার জন্যে। দুর্গের চত্বরে একদিকে চাঁদের আলো, আর একদিকে ছায়া। ওখানে পৌঁছতে পারেনি এখনো জ্যোৎস্না। নড়াচড়াটা ওই ছায়ার কাছে। সেই মানুষটা বনের দিক থেকে যে এসেছে, বুশম্যান, চিতাবাঘের ঘরটার কাছে। হ্যাঁ, পানির খোঁজেই এসেছে, ভাবলো ওমর। সে শুনেছে দূর থেকেও নাকি পানির গন্ধ পায় বুশম্যানেরা। আবার ছায়ায় হারিয়ে গেল মানুষটা। কিছুক্ষণ একভাবে পড়ে থাকলো ওমর, আর দেখা গেল না মানুষটাকে। পিছিয়ে এসে উঠে দাঁড়িয়ে আবার খুঁজতে লাগলো সে সিঁড়ির দরজা। খোলা ছাদে ছোট একটা জিনিস পড়ে থাকতে দেখলো। নিচু হয়ে তুলে নিল। পুরনো বুলেটের খোসা। তার মানে এখান থেকে গুলি করা হয়েছিল। আরো শিওর হলো ওমর, ছাদে ওঠার কোনো না কোনো পথ আছেই। অবশেষে পাওয়া গেল। গোল একটা ফোকর মতো, চার কোনা। এককালে হয়তো ট্র্যাপডোর ছিল ওখানে, এখন আর নেই। নষ্ট হয়ে ভেঙে পড়েছে পাল্লাটা। কাছে এসে উকি দিয়ে দেখলো ওমর, সিঁড়ি নেমে গেছে। আবছা দেখা যাচ্ছে চাঁদের আলোয়। পকেট থেকে পেন্সিল টর্চ বের করে সিঁড়িতে নামলো। দুধাপ নেমে থেমে গেল, দ্বিধা করছে। তার আগমন কি টের পেয়েছে ডোবা? রাইফেল হাতে কেউ বসে আছে লুকিয়ে? না, সেরকম কোনো সম্ভাবনা নেই। ডোবার দেখেছে, প্লেন নিয়ে চলে গেছে ওরা। কিন্তু যদি ধরা পড়ে যায় এখন ওমর, চুরি করে ঢোকার জন্য কি কৈফিয়ত দেবে ও? দূর, যত সব আবল তাবল ভাবনা। নিজেকে ধমক লাগালো ওমর, আগে ধরা পড়ুক তো, তারপর দেখা যাবে। টর্চের আলো ফেলে নড়বড়ে কাঠের সিঁড়ি বেয়ে নেমে চলল সে। সেকালে বিল্ডিং এর ভেতরেও এরকম কাঠের কিংবা লোহার সিঁড়ি বানানো হতো। ওমরের ভার সইতে পারল না পুরনো সিঁড়ি। খানিক দূর নামতেই ভেঙে পড়ল হুড়মুড় করে।